আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাবেদা নিয়ে। 30,000 টাকা মূল্যের গাড়ি 32,000 টাকা বিক্রি করা হলো। ওকে, একটা গাড়ি কি বলছে, গাড়িটার দাম হলো 30,000 টাকা, সেই গাড়িটা বিক্রি করছে কত, 32,000 টাকায়। এখন দেখো, একটা গাড়ি যদি তুমি কিনে 30,000 টাকা 32,000 টাকা বিক্রি করো, তার মানে তোমার কি হয়েছে, এখানে গাড়িটাতে তোমার লাভ হয়েছে। কারণ এখানে কিন্তু গাড়ির ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, দুইটা আছে, বাজার মূল্য কিন্তু নাই। হ্যাঁ, তাহলে এখন বাজার মূল্য বা ক্রয় মূল্য ধরতে হবে কোনটা, 30,000 টাকায়, কারণ যেটা ক্রয় মূল্য সেটাই বাজার মূল্য। তাহলে একটা গাড়ি যদি তুমি 30,000 টাকায় ক্রয় করো, তারপর সেই গাড়িটা তুমি কি করছো, 32,000 টাকা বিক্রি করছো, তাহলে তোমার প্রতিষ্ঠানে কি হয়েছে, 2,000 টাকা লাভ হয়েছে। নর্মালি থিঙ্ক করো যে কিভাবে জাবাদাটা হবে। যদি তুমি একটা গাড়ি বিক্রি করো, তাহলে তোমার গাড়িটা কি চলে যাবে, গাড়ি সম্পদ চলে গেছে, তাহলে গাড়ি ক্রেডিট। গাড়িকে এখানে গাড়ি নামে লিখতে হবে, গাড়িকে কিন্তু আসবাবপত্র বা যন্ত্রপাতি এরকম নাম লিখতে পারবে না। তাহলে গাড়ি হিসাব ক্রেডিট, আমরা ডিরেক্ট লিখবো গাড়ি ক্রেডিট কত, 30,000 টাকা। ডান। এই গাড়ি বিক্রি করে তুমি কি করছো, নগদ টাকা পাইছো। নগদ কত পাইছো, 32,000 টাকা। তাহলে নগদ টাকা তোমার ব্যবসায় আসছে, নগদান হিসাব ডেবিট কত, 32,000 টাকা। নগদান ডেবিট 32,000 টাকা। এখন দুই পাশ কিন্তু সমান হয়, 32 আর 30 কেন সমান হয় নাই, কারণ গাড়ির দাম আর নগদ যেটা পাইছো সেটা কিন্তু এক না। তাহলে কি ছিল, এখানে লাভ ছিল। আমরা জানি বা লাভ বা মুনাফা বা আয় কি হয়, ক্রেডিট হয়। তাহলে সেই ক্রেডিটটা কত, 2,000 টাকা। কারণ কি, গাড়ির দাম আর এই গাড়ির থেকে যেটা পাইছি বিক্রি করে 32,000, এই দুইটার মধ্যে কিন্তু 2,000 টাকা ডিফারেন্স ছিল। তাহলে আমরা লিখতে পারি গাড়ি বিক্রয়জনিত লাভ। শুধু লাভ লিখলে কিন্তু হবে না, গাড়ি বিক্রয়জনিত লাভ বা মুনাফা লিখতে হবে। ক্রেডিট কত, 2,000 টাকা। ইজিলি মনে করবা যে গাড়ি কমে গেছে, গাড়ি ক্রেডিট, নগদ টাকা আসে, নগদান ডেবিট, আর এই গাড়ি বিক্রি করে লাভ হয়েছে, লাভ ক্রেডিট। যদি এটা ক্ষতি হইতো, ক্ষতিটা তুমি ডেবিট লিখতা। দেন 18 নম্বর, নতুন দালানের চুনকাম বাবদ খরচ কত, 10,000 টাকা। চুনকামটা হলো যে যেটা দালান কোঠায় তোমার সম্পদে, দালান কোঠার সম্পদে রং করার আগে যে কাজটা করা হয় সেটা চুন দেওয়া হয়। তো এই চুনটা কিন্তু ব্যয় না। কেন ব্যয় না, কারণ এই চুন দেওয়ার পরে সেখানে রং দেওয়া হয়, এরপর থেকে ওই বিল্ডিং এ যতবারই মানে কালারটার সমস্যা হয় রং করা হয়, বাট চুনকাম আর সহজে করা হয় না। তো এই চুনকামের স্থায়িত্বটা মূলত বিল্ডিং যতদিন ততদিন মনে করা হয়। তো এই কারণে এটাকে সম্পদ মনে করা হয়, এটাকে ব্যয় মনে করা যাবে না। তো এটা আমরা চুনকাম খরচ নামে লিখতে পারবো না, এটাকে আমরা লিখবো কি, দালান কোঠা নামে। তো দালান কোঠা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেন ব্যক্তিগত সুনাম কারবারে আনা হলো। ব্যক্তিগত মানে মালিকের সুনাম। এখন মালিকের সুনাম কারবারে আনা হয়েছে। মালিক যদি ব্যবসা যে কোনো সুবিধা দেয় সেটা মূলধন, সেটা যে হয়তো নগদ টাকা দিতে পারে, তার সুনাম দিল, ব্যবসা আজাপত্য দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। এখন সুনামেরও দাম আছে। আমরা জানি যে এক একজনের সুনামের বা একটা প্রতিষ্ঠানের সুনামের কিন্তু ভ্যালু করা হয়, যে এটার মূল্য এত। তো সুনামটা এখানে সম্পদ। হ্যাঁ, এবং সুনামটা সম্পদ হয়েছে, অবশ্যই টাকার মূল্য থাকবে না, সম্পদ কিন্তু এটা হইতো না। আমরা আজীবন শুনেছি সুনাম কি অদৃশ্যমান সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ বা স্থায়ী সম্পদ। তো এটা কেন হয়েছে, কারণ এটার একটা মূল্য আছে। এই মূল্যটা বিভিন্ন গণনা করা, বিভিন্ন প্যারামিটার দিয়ে তোমার গণনা করা হয়, যে কার সুনাম কতটুকু, এটা ভিন্ন কথা। তো এই সুনামটা যেহেতু আছে, সুনাম একটা সম্পদ, তো সম্পদ বাড়ছে। এখানে কিন্তু নগদ টাকাটা চলে গেছে এরকম না, এই সুনামটার ফলে মালিকের কি হয়েছে, মালিকানা সত্ত্বটা বাড়ছে। যেটা মালিক এখানে ক্যাশ টাকা না দিয়ে সুনামটাকে ব্যবহার করছে। মানে মনে করো 5 জনে মিলে টাকা শুরু করছে, 4 জনে টাকা দিচ্ছে, একজনে টাকা দেয় নাই। ওই একজন টাকা দেয় নাই কারণ উনি অনেক নাম করা ব্যক্তি হয়তো, বা ওনার ওই ব্যক্তিত্বটাই মূলত এখানে মূলধন হিসেবে কাউন্ট করা হইতেছে। তাহলে এই মূলধনটা সে কিন্তু পাবে। হ্যাঁ, মূলধন টাকাটা। তাই এখানে আমরা মূলধন হিসাব লিখবো, মূলধন হিসাব ক্রেডিট, আর সুনামটা একটা সম্পদ, ব্যবসায় সুনাম বাড়ছে, তো সুনামটা ডেবিট। তারপর চেকে ভারী ভাড়া প্রদান, একটু মনোযোগ দিই। 17 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। ভারী ভাড়া প্রদান করছে চেকে কত টাকা, 6,000 টাকা, এবং মাঝখানে বলা আছে যে অর্ধেক মালিকের জন্য। ওকে, আগে মনে করো চেকে ক্রয় করছো, চেকে প্রদান করছো, তার ব্যাংক থেকে টাকা চলে গেছে, তার ব্যাংক হিসাব ক্রেডিট 6,000 টাকা। এখন এই 6,000 টাকা পুরোটা কিন্তু ব্যবসার জন্য ব্যয় না, কারণ বাড়ি ভাড়া কিন্তু আমরা জানি ব্যয়, বাট এই পুরো টাকা তো বাড়ি ভাড়া বাবদ করা হয় নাই। এই বাড়ি ভাড়ার মধ্যে ব্যবসার বাড়ি ভাড়াও আছে, মালিকের জন্য আছে। মালিকের জন্য মানে মালিক বাড়ি ভাড়া দিছে, বা মালিক কি করছে সেটা মালিক জানে। মালিকের জন্য আছে বলতে এখানে একই সাথে মনে করো একটা ফ্ল্যাট নিল, ফ্ল্যাটের মধ্যে 4টা রুম, 4টা রুমের মধ্যে হয়তো বা 2টা রুম মালিক ব্যবহার করতেছে, 2টা রুম ব্যবসা ব্যবহার করতেছে। বাট যখন ওই ফ্ল্যাটের মালিককে টাকাটা দিচ্ছে, তখন কিন্তু একবারে ব্যবসা থেকে টাকাটা দিয়ে দিছে। তাহলে কি হয়েছে, ব্যবসা থেকে যদি দিয়ে দিছে, তাহলে ব্যবসার জন্য ব্যাংক থেকে টাকা চলে গেছে, বাট পুরোটা কিন্তু ব্যবসার জন্য ব্যয় না, কারণ ব্যবসায় যে 2টা রুমে থাকতো, ওই 2টা রুমের ভাড়াটাই ব্যবসার জন্য ব্যয়। আর বাকি 2টা রুম যেটা মালিক থাকে, ওই 2টা মালিকের সাথে সাথে কাউন্ট করা হবে। তার মানে মালিকের উত্তোলন হিসাব মনে করতে হবে, কারণ মালিক এখান থেকে ব্যবসা থেকে সুবিধা
নিচ্ছে। যদি যে কোনো সুবিধা নেয় সেটা হলো উত্তোলন। এখানে দুইবার বাড়ি ভাড়া লেখা যাবে না, তাহলে আমরা লিখবো কি ভাড়া ডেবিট, ভাড়া হলো ব্যবসার জন্য ভাড়া, এটা ডেবিট ব্যয়। আর উত্তোলন এটাও কিন্তু উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস, তাই এটা ডেবিট, কারণ এই উত্তোলন হলো মালিকের অর্ধেক যেটা ছিল সেইটা, আর পুরো টাকাটা চলে গেছে ব্যাংক থেকে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরটা দেখো বলছে 500 টাকা সুদ সহ ঋণ পরিশোধ 9000 টাকা। তা এখানে বলছে সুদ সহ পরিশোধ, তার মানে এই যে 9000 টাকা পরিশোধ করছে, মানে তোমার কাছে কেউ টাকা পাইতো সেই টাকা তুমি পরিশোধ করছো, পাশাপাশি সেই টাকার সুদও পরিশোধ করছো। তাহলে এই যে 9000 টাকা আছে, এই 9000 টাকার মধ্যে কিন্তু সুদটা অন্তর্ভুক্ত আছে, মানে ইনক্লুডেড আছে। তার মানে তোমার সুদটা আলাদা লিখতে হবে, ঋণটা আলাদা লিখতে হবে। এখন আমরা কিভাবে লিখবো দেখো, যদি আমরা ঋণ পরিশোধ করি তাহলে ঋণ কি হয়েছে, কমে গেছে। তাহলে ঋণ কমে গেলে দায়, ঋণ যেহেতু কমে গেলে ডেবিট হবে। ঋণ কত পরিশোধ, 8500 টাকা, কারণ এই 9000 টাকার মধ্যে 500 টাকা কি আছে, সুদ আছে। তাহলে আমরা লেখাম 8500 টাকা ঋণ হিসাব। আর সুদ যদি পরিশোধ করি তাহলে সুদ কি, ব্যয় ব্যবসার জন্য, কারণ যে কোনো দায়ের সুদ কি, ব্যয়, আমাকে পরিশোধ করতে হবে। তাহলে ব্যয়টা আমরা কি লিখবো, ডেবিট লিখবো। আর পুরো টাকাটা আমরা কিতে পরিশোধ করছি, নগদে পরিশোধ করছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তার নগদে পরিশোধ করলে নগদান ক্রেডিট। আর এইটা একসাথে কি কি পরিশোধ করছি, দায় পরিশোধ করছি এবং সুদ, দায়ের সুদ পরিশোধ করছি, দুইটাই করছি, যার কারণে দুইটাই ডেবিট। কারণ দায় পরিশোধ করলে দায় কমে যায়, দায় কমলে ডেবিট হয়। আবার ব্যয় যদি বৃদ্ধি পায়, কারণ ব্যয় বৃদ্ধি পাইলেও ডেবিট হবে। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় কত, 11,500, যার 15% ভ্যাট প্রদান করা হলো। তাহলে এখানে কি বলছে, ধারে পণ্য ক্রয় 11,500, ধারে পণ্য ক্রয় 15% ভ্যাট প্রদান। তাহলে আমরা আগে জাবেদা করি, পরে টাকার অ্যামাউন্ট বের করবো। তাহলে জাবেদায় নর্মাল ধারে ক্রয় করলে জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। আর সাথে ভ্যাট, ভ্যাট আসছে, তাহলে ভ্যাটটা কি, এখানে ভ্যাট যে নামে থাকুক আমরা ভ্যাট চলতি হিসাব নামে লিখবো। তাহলে এখানে ভ্যাট ক্রয়ের সাথে আছে, তাহলে আমি কিনে আনছি পণ্য, তখন ভ্যাটটা আমি প্রদান করছি, তার মানে এখন আমার ভ্যাটটা আমার জন্য সম্পদ, তাহলে এটা আমরা ডেবিট করব। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। কারণ এই ভ্যাট চলতি হিসাব ডেবিট লেখার কারণ হলো এটা সম্পদ, এখানে আমরা কিনে আনছি। এখন টাকাগুলো বের করব। টাকা বের করার ক্ষেত্রে দেখো কি বলছে, এখানে বলছে যে পণ্য, ধারে পণ্য ক্রয় এত টাকা, তো ধারে পণ্য ক্রয়, ক্রয় পণ্যের দাম এইটা, এর সাথে ভ্যাট দিছে, ভ্যাটও এক্সট্রা দিছে, কিন্তু টোটাল পণ্যের দাম কিন্তু এটা বলে নাই, ভ্যাট সহ বলে নাই। তার মানে পণ্যের দাম হলো 11,500, তাহলে তুমি 11,500 এটা পণ্যের দাম লিখলা। এখন তুমি কি করবা, এই 11,500 উপরে 15% বের করবা, কারণ এইটা ভ্যাট প্রদান করছে বা ভ্যাট পাওয়া গেছে। যদি এইখানে দুইটা রুলস বলছিলাম, যে এখানে প্রথম রুলসটা কাউন্ট হইতেছে, যদি এরকম হয়তো যে ভ্যাট সহ আদায়, ভ্যাট সহ ক্রয়, ভ্যাট সহ বিক্রয়, যদি ভ্যাট সহ কত লেখা থাকে তখন এইটা লিখতে হবে, কারণ এইটা মানে হলো যে ভ্যাটটা বের করবা, তখন এই 15% দেখো আমরা কি করছিলাম, নিচে 115 দিয়ে ভাগ করছি, কারণ নর্মালি 100 মানে কি 15%, উপরে 15 নিচে 100, এটা 15%। এখন এই 15%টা অ্যাড করে, এই 15টা নিচে অ্যাড করে দেখো 115 লিখছি, তার মানে এইটা থেকে যেটা বের হবে বা ভ্যাটটা, ওই ভ্যাটটা অবশ্যই ভ্যাট সহ যে পণ্যটা থাকবে ওই মূল্যটার ক্ষেত্রে এই নিয়মে করতে হবে। এক কথায় ভ্যাট সহ লেখা থাকলে তুমি এই দ্বিতীয় নিয়মটা ফলো করবা, আর ভ্যাট সহ না লেখা থাকলে, ভ্যাট প্রদান বা ভ্যাট পাওয়া গেল এই কথা লেখা থাকলে তুমি প্রথমটা ফলো করবা, কারণ সহ বললেই তখন 115 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে ভ্যাট সহ বললে ভ্যাট প্রদান করা হয়েছে, তাহলে ভ্যাটের টাকা কিভাবে বের করবা, 11,500 গুণ 15% অথবা গুণ 15 ভাগ 115, তাহলে আসে 1,725 আসে। তাহলে 1,725 এটা ভ্যাট। আর এই টাকা পুরোটাই কি ক্রেতাকে পরিশোধ করতে হয়েছে, তাহলে এই দুইটাই কি দায়, মানে পরিশোধ যেহেতু করতে হবে ভবিষ্যতে, তাই না, এটার দায়, তাই পুরো টাকাটা আমরা দায় লিখে দিলাম।